কালের কণ্ঠ, না, এটা সম্ভবত RTVতে দেখছিলাম। দেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমে গেছে 58%। এখানে 970টা বিনিয়োগ প্রস্তাব এসেছে। ঠিক এই সময়ে গত বছরে বিনিয়োগ প্রস্তাব ছিল 1000-এর উপরে। তো এবং বিনিয়োগের অ্যামাউন্টটা ছিল 1,56,000 কোটি টাকা। আর এই বছরে বিনিয়োগ প্রস্তাব 66,000 কোটি টাকা। তো আমি, না, আপনারা আর কি, আপনারা যারা আছেন ভাবছিলেন যে ডক্টর ইউনূস স্যার বিদেশি মানুষ, তারপরে হলো বিদেশের সাথে ভালো সম্পর্ক, এবং উনি একটা ফোন দিলে এই আসবে ওই আসবে, এগুলো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন থেকে আপনারা সবাই আশা করছিলেন যে উনি দেশের অর্থনীতিতে ভালো কিছু বয়ে নিয়ে আসবে। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে যা দেখাইলেন, ঠিক আছে, বিনিয়োগের জন্য একটা বিনিয়োগ সামিট করেছিলেন। আমি একটু যদি দেখাই বিনিয়োগ সামিটে কতটুকু ব্যয় হয়েছিল, ওটা মনে হয় ভালোই ব্যয় হয়েছিল বিনিয়োগ সামিটে। দাঁড়ান, বিনিয়োগ, হুম, বিনিয়োগ সামিটে, বিনিয়োগ সামিটে আপনার হলো আহ, কতটুকু ব্যয় হয়েছিল ওটা দেখার চেষ্টা করেছিলাম। হুম, বিনিয়োগ সামিটে ব্যয়, ব্যয়, আচ্ছা, এই, আচ্ছা আচ্ছা, বিনিয়োগ সামিটে কত, বিনিয়োগ সম্মেলনে কত খরচ জানালো বিনিয়োগ বোর্ড। আচ্ছা, 1,45,00,000। আচ্ছা, বিনিয়োগ সামিট আয়োজনে ব্যয় হয়েছিল 1,45,00,000 টাকা। ঠিক আছে, বিনিয়োগ সামিটে, এই বিনিয়োগ সামিটে 1,45,00,000 টাকা। আচ্ছা, 1 কোটি মানে তো 100 লক্ষ টাকা। 100 লক্ষ, 100 লক্ষ, 145 লক্ষ টাকা, তাই না? এতগুলো টাকা বিনিয়োগ করে একটা বিনিয়োগ সামিট করলো। সেই সামিটের পরে ফলাফল গত বছরে 1,067, 1,067টি বিনিয়োগ এসেছিল। এই বছর সামিটের পরে আসলো 970টি বিনিয়োগ, এবং সেখানে এই বছরের অ্যামাউন্ট হলো 56,000 কোটি টাকা, আর গত বছর ছিল 1,56,000 কোটি টাকা। ঠিক আছে, এই হলো একটা টোটাল রাফটা, মানে আসলো। এই রাফটা দেখে আমার মনে হচ্ছে যে যারা হাম্পি দাম্পি এবং হাউ খাউ করতেছিল, হাউ খাউ, ঠিক আছে, হাউ খাউ মানে আমরা কিছু বললেই হাউ করে উঠতো, এরকম হাউ খাউ করতেছিল যে ডক্টর ইউনূসকে 10 বছর রাখতে চায়। সেই 10 বছর রাখতে চাওয়ার একটা হিসাব বলি। 10 বছর যদি থাকতো, তাহলে এই 54 বছরে বাংলাদেশ যতটুকু এগোইছে, উনি 5,000 গুণ হলো পিছাই দিত। ঠিক আছে, আর 10 বছর পাইলে। এবং 10 বছর না, যদি আসিফ মাহমুদরা আরো 6 মাস ক্ষমতায় থাকতো, তাহলে আমাদের জুলাইয়ের যে পচন ধরেছে, এই জুলাইটা পরিপূর্ণরূপে পইচা জৈব সার হয়ে যেত। ঠিক আছে, পরিপূর্ণ জৈব সার হতো। এবং যেদিন থেকে পদত্যাগ করছে, ওই দিন থেকে ওদের ইমেজটা একটু করে পজিটিভ হচ্ছে, আস্তে আস্তে পজিটিভ হচ্ছে। অর্থাৎ মানে আন্দোলনের শক্তি যখন ক্ষমতা পায়, আর সেই ক্ষমতা পেয়ে যদি অসৎ হয়ে যায়, তাহলে তাদের কীরকম পচন ধরে তার একটা সামগ্রিক ফ্রেমওয়ার্ক আমরা দেখেছি। এবং দেখবেন যে এই সময়ে এসে, আগে তো আগে তো মানে কোনো চাঁদাবাজি, মব সৃষ্টি, এগুলো হইলে এদেরকে তো একটা ব্যাকআপ দেওয়ার একটা সেট আপ ছিল। সেটা পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সেনাবাহিনী দিয়ে বিভিন্নভাবে ব্যাকআপ দেওয়ার সেট আপ ছিল। ঠিক এখন দেখেন এই এই সময়ে এসে কয়েকটা মব সৃষ্টির চেষ্টা করেছে, সবগুলো মব সৃষ্টি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, সবগুলোতে গিয়েছে, গ্রেপ্তার হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এই মববাজি করে যারা অর্থ ইনকামের জন্য ওই রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল, তারা কিন্তু কলিদের আস্তে আস্তে শুকায় আসবে পানি, কলিদের পানিটা শুকায় আসবে ধীরে ধীরে। ঠিক আছে, শুকায় আসবে, এবং দেখেন শত 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 ছেলে পেলে এটা ছেড়ে, এটা ছেড়ে কেউ ছাত্র দলে যাচ্ছে, কেউ বিএনপিতে যাচ্ছে, কেউ জামাতে যাচ্ছে, এখানে এই জায়গাটাতে থাকতেছে না। এই জায়গাটা তার জন্য এখন
লোভনীয় না। যতক্ষণ লোভনীয় ছিল, যতক্ষণ ব্যাকআপ দিছে মপ করার জন্য, যতক্ষণ ব্যবসায়ীদের কাছে পাঠায় পাঠায় অর্থ ইনকাম করতে পারতেছে, সেটা ঢাকা শহরে না শুধু, সচিবালয় না শুধু, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর। এই যে আম্মার না কি যেন আসছে না একটা ছেলে, আমি আবার কথা বললেই পরে এটা কিছু হইলে তো আমার তো দোষ হয়ে যাবে। ঠিক আছে, আম্মার, সে 60 লক্ষ টাকা, তো হলো জুলাই কি জন্য একটা মানে কর্মসূচি করবে, 60 লক্ষ টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা চাইছিল। ঠিক আছে, এই সামগ্রিকভাবে একটা একটা মবময় শাসন, মবময় অধ্যায় এদেশের মানুষ দেখেছে। একটা আন্দোলন ভাই করছি, সে আন্দোলনে আমরা ছিলাম, আমরা আন্দোলনে জোরের সাথে করছি, যত নিপীড়ন শিকার হয়েছি। ঠিক আছে, অনেকে বলে না যে 36 দিনে বিপ্লব ঘটাই দিছে। ঠিক আছে, এমনভাবে বলে যে 36 দিনে তারা বিপ্লব ঘটাইছে এবং আমরা তার পার্ট না। আমরা 36 দিন যে বিপ্লব ঘটেছে, প্রত্যেকটা দিন, এই 36 দিন আমাদের সম্পৃক্ত ছিল। আমরা প্রত্যেকটা সময় আমরা নির্যাতনের শিকার হয়েছে, আমাদের রক্ত ঝরছে, আমাদের ঘাম, রক্ত, ঘাম সবকিছু মিলে এমনভাবে ব্যাখ্যা করা হয় যে 36 দিন এটা অন্য গ্রহের কেউ এসে এই আন্দোলন সফল করছে, আমরা না এক্স্যাক্টলি ওইটা। ঠিক আছে, কিন্তু সত্যিকারের আন্দোলনকারী যারা, এই গণ অভ্যুত্থানে সত্যিকারের আন্দোলনকারী, যাদের রক্ত ঘাম এখানে মানে মিশে আছে এই আন্দোলনে, তারা তারা মানে সত্যিকার যাদের যাদের মনে না রাগ, হ্যাঁ, যাদের মনে জিদ, যাদের মনে রাগ না, তারা আবার রাগটা কমেও যায় তাড়াতাড়ি। যারা সত্যিকার অর্থেই ক্ষোভ থেকে গণ অভ্যুত্থানে নেমে আপনার রাস্তায় নেমে রাস্তা দখল করছে, তারা যেরকম ভাবে ক্ষোভে ছিল, গণ অভ্যুত্থান শেষে তারা আবার নমনীয় হয়ে গেছে। এই বাংলাদেশে এই কোটি কোটি মানুষ আন্দোলনে নামছে আমরা, এবার কয়জন মব করছে? খুব কম সংখ্যক মানুষ মব করছে। তো বেশিরভাগ মানুষ আন্দোলনে গেছে, আবার আন্দোলন শেষে ঘরে ফিরে গেছে না, নিজের ব্যবসা করছে না, নিজের চাকরিতে আবার গেছে না, আবার নিজের সংসারে সময় দিছে, ছাত্ররা স্কুলে ফিরে গেছে, তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্টরা ইউনিভার্সিটির ক্লাসে ফিরে গেছে, সবাই ফিরে গেছে না? ফিরে গেছে না সবাই? ফিরে গেছে। তো সবাই এটাকে আয়ের উৎস হিসেবে নেয়নি গণ অভ্যুত্থানের পরে। এবং প্রত্যেকটা মুহূর্তে জুলাইয়ের এত এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এত মানে হাকিকত যেভাবে বর্ণনা করা হয়েছে, যে এইটা হলো আমার তাবিজ, এই তাবিজটা আমার জপতে হবে সারাক্ষণ। কিন্তু বাস্তবে এটাকে যে কি পরিমাণ নোংরা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, কি পরিমাণ চাঁদাবাজির পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো হিসাব নাই। সেটা কোন ক্ষেত্রে না, কোন জায়গায় না, কোন ব্যবসায় না, সেটা আপনারা এবার বলেন। ঠিক আছে, আপনারা যেই 10 বছর 20 বছরের স্বপ্ন দেখেছিলেন, আমি কেন স্বপ্ন দেখিনি? আমি স্বপ্ন না দেখার কারণটা আমি একটু আগে ইউটিউবে বলতেছিলাম যে আমি কেন স্বপ্ন দেখিনি। আমি স্বপ্ন দেখিনি, 1 নাম্বার কারণ, আমি ডক্টর ইউনূসকে কোনোদিন কোনো মানবিক কাজে এগিয়ে আসতে দেখি নাই। আমি সিডরের সময় স্বেচ্ছাসেবক হিসেবে, ছোট মানুষ, তারপর স্বেচ্ছাসেবক হিসেবে আগায় গেছিলাম সিডরের পরে। তারপরে আমাদের যতগুলো বড় বড় মানে দুর্যোগ আছে, সমস্ত দুর্যোগে আমার যতটুকু শক্তি সামর্থ্য ছিল, অর্থ ছিল, সব কিছুতে আমি 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 থাকার চেষ্টা করি। আমি না পারলেও আমি দাঁড়ায় দাঁড়ায় অন্তত দেখি, সেখানে আগায় যায়, হাত লাগাই, এটা আমি লাগাই। এটা আমার একটা অ্যাটিটিউড। আমি একজন স্বেচ্ছাসেবক, সবার আগে পরিচয় আমার স্বেচ্ছাসেবক। আমার আমার ফায়ার সার্ভিসের 16টা প্রশিক্ষণ নেওয়া আছে, 16টা নাকি 15টা প্রশিক্ষণ নেওয়া আছে। হ্যাঁ, ফায়ার অ্যান্ড রেস্কিউ, ভলান্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ হিসেবে আমরা সেই সময় সাপোর্ট দিতাম। এখন সময় পাই না রাজনৈতিক কারণে, কিন্তু আমার এটা নিয়ে কাজ করার খুবই আশা। এবং আমার সাথে কাজ করার জন্য একজন উপপরিচালককে ফায়ার সার্ভিস থেকে বহিষ্কারও করা হয়েছিল আওয়ামী লীগের। বহিষ্কার করা না, বদলি করে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমার সাথে সখ্যতা থাকার কারণে। তো আমি জানি এবং বুঝি যে না, ডক্টর ইউনূস ওই মানবিকতা বহন করে না, যে দেশের জন্য তিনি আপনারা নিজের কলিজা কাইটা দিবেন। এইটা এইটা কাইটা দেওয়ার মানুষ উনি না। ঠিক আছে, দেশকে যারা ভালোবেসে যারা রাজনীতি করে, কলিজাটা কাইটা দিব, মরে যাবো, তারপরে এখান থেকে সরবো না, এইরকম হলো একটা পরিস্থিতি। সেই জায়গা থেকে ওনারা না, এবং তাই হয়েছে বাস্তবে। দেখেন, গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স, ম্যান পাওয়ারের লাইসেন্স, তারপরে হলো 2000 কত সাল পর্যন্ত যেন কর মওকুফ, 666 টাকার কর মওকুফ, যা যা যেখানে যেভাবে প্রয়োজন প্রত্যেকটা জায়গায় চুষে খাইছে, প্রত্যেকটা জায়গায় চুষে খাইছে। এবং বিটিআরসির নিয়ন্ত্রণ পুরো এখন গ্রামীণ ফোনের হাতে। গ্রামীণ ফোনের অফিসাররা এখন বিটিআরসি সরকারি কর্মকর্তা হয়ে গেছে জায়গায় জায়গায়। তো এগুলো অনেক বিষয় আছে। এই পুরাটা সময় আমরা যা দেখি, আইসা সামনে আইসা সুন্দর করে, কত সুন্দর করে কথা বলে না, শুনতে খুব ভাল লাগে, এত মায়া লাগে, এত সুন্দর করে বলে, কিন্তু সাকসেস রেট মানে ডিম। ঠিক আছে, উনি স্যার যে 030 থিওরি বলে না, এটা জিম।
মানে উনি তো এই গণ অভ্যুত্থানের সত্যিকারে যারা লড়াই করছে, লড়াকু যোদ্ধা, যোদ্ধা মাঠ দখল করতে একবার দাপায় বেড়াইছে, হ্যাঁ, তাদেরকে তো উনি দেখাই করেননি এখন পর্যন্ত, তাদেরকে কোনোদিন ডাকেন নাই, তাদেরকে ডাকেন না, তাদের প্রয়োজন নাই, প্রয়োজন নাই, তাদেরকে সম্মানই করেনি, ওনার মধ্যে সেই স্পিরিটটাই নাই, সেই স্পিরিটটা নাই। উনি উনি একটা ভিন্ন রাজনৈতিক চিন্তা করেছেন, সেই রাজনৈতিক চিন্তা থেকে এনসিপিকে ব্যাকআপ দিয়েছেন, এবং সেই এনসিপিতে যারা গেছে তাদেরকে নিয়ে একটা অর্থনৈতিক প্ল্যানিং, অর্থনৈতিক ব্যাকআপ সেখানে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অপরাপর আরও যে সংগঠন আছে, সেই সংগঠনগুলো যে যান জীবন দিয়া তার সময় এবং অর্থ কোরবানি করে এই গণ অভ্যুত্থানের সময় দিছে, সেগুলো তার কাছে কোনো গুরুত্বের বিষয় নেই, উপেক্ষা উপেক্ষা করেছে সব ক্ষেত্র বিশেষ। লোক নাই, জন নাই, সক্ষমতা নাই, সাহসিকতা নাই, কিন্তু বিএনপি এবং জামাতের মাঝখানে বসায় দিয়ে 3 নাম্বার দল হিসেবে ইস্টাবলিশ করার চেষ্টা করেছে। কিন্তু কৃত্রিমভাবে ভাই ফুলদানিতে ফুল রাখলে ওই ফুল চুপসে যাবে, কারণ ওই ফুলের শিকড় নাই। ফুলের শিকড় থাকলে সেই ফুল আপনি বাঁচায় রাখতে পারবেন, আপনি কেমিক্যাল দিতে পারবেন, পারফিউম দিয়ে গন্ধ ছড়াবে, কিন্তু ওইটা আসল গন্ধ না। সুতরাং বিএনপি এবং জামাতের মাঝখানে বসায় দিলেই সেটা বিপ্লবের অংশীদার হয় না, এত সহজ না। এই গণ অভ্যুত্থানের পরে আপনারা সবাই ঘরে ফিরে গেছেন, কিন্তু যারা এখানে আলাদাভাবে রাজনৈতিকভাবে এটাকে মব সৃষ্টি করা, এলাকায় এলাকায় আপনার হলো মাস্তানি করা, যারা একটু আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, অথবা ব্যবসায়িক কারণে কোনো একটা সময় আওয়ামী লীগের সাথে দিয়ে একটা ছবি আসছে, সেই ছবি দিয়ে তাকে ফ্যাসিবাদের দোসর বানায় দিয়ে তাকে জুলুম নিপীড়ন করা হয়েছে। 353টা গার্মেন্টস বন্ধ হয়েছে, কার কারণে বন্ধ হয়েছে? কারা মব সৃষ্টি করেছে? কারা মব সৃষ্টি করেছে? দরকার ছিল নি, দরকার ছিল নি যে এই যে যে সকল 303 গার্মেন্টস বন্ধ হয়েছে, তারা আওয়ামী লীগ করলেও তাদের গার্মেন্টস চালু রাখা দরকার ছিল না। গাজী কোম্পানি পুরাই দিছে, এদের বাঁচায় রাখা দরকার ছিল না। দিল্লি না ঢাকা স্লোগান দেয়, খালি জোরে জোরে স্লোগান, দিল্লি না ঢাকা। কে রে ভাই, গাজী কোম্পানিটা পুড়ে গেল, এই গাজী কোম্পানি পড়ার পরে 66% টায়ার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে, দে দিল্লি না ঢাকা স্লোগান। উৎপাদন তো বাড়াইতে পারস নাই। এরপরে গাজী কোম্পানি যখন আবার প্রোডাকশনে যাবে, ওই সময় গিয়ে দুদক থেকে আবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যেন প্রোডাকশনে যাইতে না পারে। হ্যাঁ, ডিজাইন, ডিজাইন, দিল্লি না ঢাকা, দেও স্লোগান। আপনি বাংলাদেশ আগাবে কিভাবে? দেশ যদি স্বনির্ভর হয়, অন্যের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়। দেশ যদি পরনির্ভর হয়, মাথাটা নিচু করে রাখতে হয়। মাথাটা উঁচু করতে হলে দিল্লি না ঢাকা স্লোগান দিলে দেশটাকে স্বনির্ভর করতে হবে। দেশের শিল্প কারখানা ইন্ডাস্ট্রি বাড়াতে হবে। দেশ ইন্ডিয়া থেকে আগে 23% সুতা আসতো, আমরা 23 না, আপনার, হ্যাঁ, 23% তুলা আসতো, ঠিক আছে? সেই তুলাটা আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন গার্মেন্টস মালিককে বলছিলাম, টাকা একটু বেশি লাগলেও অন্য দেশ থেকে তুলাটা নিয়ে আসেন, ইন্ডিয়া থেকে আনেন না। তারা আমাদের কথা শুনে নিয়ে আসছিল, আমরা নিজেরা যোগাযোগ করেছিলাম। সেই 23% থেকে 19%-এ নেমে আসলো, যে ইন্ডিয়া থেকে 19% নেমে আসছে। আমার প্রশ্ন হলো, এই যে ইন্ডিয়া থেকে ব্যাপক পরিমাণে সুতা আসে, তুলা আসে, ইন্ডিয়া বাংলাদেশে তাদের সুতা বিক্রি করার জন্য একটা ড্যামারেজ দেয়, ড্যামারেজ দেয়। তারা বাংলাদেশের জন্য এটা বিক্রি হয়, বাংলাদেশে ইন্ডিয়া কেন বিক্রি করতে চায় ভাই? বাংলাদেশে বিক্রি করার ক্ষেত্রে ড্যামারেজ দেয় কেন ইন্ডিয়া? বাংলাদেশে ইন্ডিয়া ড্যামারেজ দেয় ওই পণ্যে, যেই পণ্যে বাংলাদেশের সম্ভাবনা আছে, এবং ওই পণ্যের বাজার ধ্বংস করার জন্য, উৎপাদন ধ্বংস করার জন্য সে ড্যামারেজ দিয়ে হলেও বাংলাদেশে কম দামে সে সুতা ঢোকাবে। এখন রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া না, রাষ্ট্রের কাজ ওই জায়গায় চাবি দেওয়া, চাবি দেওয়া, যে আমার দেশে যে সুতা উৎপাদন হয় সেটা বিক্রি হওয়ার পরে যদি শর্ট থাকে, তারপরে ইন্ডিয়া থেকে আসবে। রাষ্ট্রের চাবি দেওয়ার কাজ ছিল ওই জায়গায় দেয় নাই তো। স্লোগান দিয়ে তো কাজ হবে না। পলিসি আপনার হাতে, আপনার মতের সরকার, আপনার মতের গভর্নমেন্ট কাজ করতেছে, আপনি স্লোগান দিবেন কেন রাস্তায়? ডাইরেক্ট টুটি চিপে ধরবেন গিয়ে, এই বেটা এরকম হয় কেন বল? ভারত বাংলাদেশের কাছ থেকে কোন পণ্য ড্যামারেজ দিয়ে বিক্রি করে? বাংলাদেশে যেই পণ্যের সংকট, সেই পণ্য ভারত কখনো ড্যামারেজ দিয়ে বিক্রি করে না, ওদের উপর ট্যাক্স ভ্যাট দিয়ে 20 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে, 200 টাকায় বিক্রি করায়। কি যেই পণ্য বাংলাদেশের শর্ট আছে, আর যেই পণ্য বাংলাদেশের সম্ভাবনাময় উৎপাদন ভালো হচ্ছে, সেই পণ্যকে ধ্বংস করার জন্য এইখানে তারা ড্যামারেজ দিয়ে হলেও বাংলাদেশে কম দামে পণ্য ঢোকায়, যাতে করে বাংলাদেশের উৎপাদকরা অনুৎসাহী হয়, তাদের উৎপাদনের জন্য ভাটা পড়ে, তারা যেন মন ভেঙে পড়ে। এই যে মন ভেঙে পড়ার যেটা পলিসি ভারত নিছে আমাদের দেশের উপর দিয়ে, সরকারের কাজ কি? সরকারের কাজের ঠেকানো, সেই ঠেকায় না কেন? এটা হলো আমাদের প্রশ্ন।
তো এগুলো এগুলো কিভাবে বলবো, এগুলো ভারতের দালাল, তারা তো বুঝবে না, ওরা মনে করে আগ্রাসন ওরাই সব বুঝে উল্টায় ফেলায়। ভারতীয় আগ্রাসন এই শব্দটা বাংলাদেশে প্রথম আমাদের রাজনৈতিক মতাদর্শ থেকে আমরা প্রচার করি। সার্বভৌমত্ব এই শব্দটা আমাদের মতাদর্শ থেকে, যতই লাফান, এটা আমাদের কাছ থেকে শেখা একটা শব্দ। এর আগে আমাদের আগে কেউ উচ্চারণ করেনি। আপনি যে জায়গা থেকে শুরু করছেন ওই জায়গাতে আমরা শেষ করে চলে আসছি। এই সময়টা স্লোগান দেওয়ার সময় না, স্লোগান দেওয়ার সময় না। কাকে শোনান স্লোগান? আওয়ামী লীগের সময়ে দিল্লি না ঢাকা স্লোগান দিছি কেন জানেন? যেন আওয়ামী লীগ সরকার আপনার হলো বেকায়দায় পড়ে, সেই জন্য। এখন আপনি দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কোন সরকারকে বেকায়দায় ফেলার জন্য বলেন? বলেন পলিসি কি আপনার? কাকে ফালাইতে চান আপনি? মাথার মধ্যে পলিসি নীতি সব ঠিক আছে তো? হুঁ, নেশা কেটে যাবে এক সময়, তখন তখন বুঝতে পারবেন। তো যাই হোক, আপনার হলো ভালো থাকবেন, ভালো থাকবেন। আর আরেকটা বিষয় বলে শেষ করব, যে আপনার এটা নিয়ে আরেকদিন বলা যায় ভালো করে, আজকে না, ঠিক আছে তাহলে।